আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ধারাবাহিক অনলাইনে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি শাহাবুদ্দিন মজুমদার। আজকে স্যার আমাদের টপিকস হচ্ছে আমাদের ধারাবাহিকভাবে গতদিন আমরা যেটা আলোচনা করেছিলাম হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়। আজকে আমরা বাকি অবশিষ্ট যে টপিকস গুলো আছে এগুলো নিয়ে স্যার আজকে আমরা আলোচনা করব। সেজন্য আমরা এটাকে পার্ট 2 নামে আমরা সম্বোধন করলাম। এর আগে আমরা মূল বিষয়ে ঢোকার আগে আপনাদের ফ্রেন্ডদেরকে দ্রুত জয়েন করেন, মেনশন দেন, শেয়ার দেন, যত ইচ্ছা যা কিছু করার দ্রুত করেন। আমরা 2-1 মিনিট সময় হাতে নিব, দেন আমরা আমাদের মূল টপিকসের দিকে ঢুকে যাব। ঠিক আছে, আশা করি আমরা 2-1 মিনিট সময় দিচ্ছি। দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন দেন, শেয়ার করেন। ঠিক আছে, আমি 2টা মিনিট সময় দিচ্ছি। দ্রুত একটু শেয়ার হয়ে যাবেন। আমি এর ফাঁকে আমি বিগত দিনের জাবাদাগুলো স্যার একটু আমার বোঝার সুবিধার জন্য লিখে নিচ্ছি। এতক্ষণ আপনারা সবাই দ্রুত জয়েন হয়ে যান, দ্রুত জয়েন হয়ে যাবেন। আশা করবো স্যার সবাই দ্রুত জয়েন হবেন। এই ফাঁকে আমি আমার একটা আপনাদের সুবিধার জন্য গত দিনের জাবাদাগুলো একটু আমি লিখে নিচ্ছি। আশা করবো সবাই দ্রুত জয়েন হয়ে যাবা। ওকে স্যার, আমি আমার মূল টপিকসে ঢুকে যাব, একটু দ্রুত সবাই জয়েন হয়ে যাও। ইমন মালি, ওকে স্যার, আমরা আরম্ভ করলাম। আসেন, গতদিন স্যার আমরা শুধুমাত্র জাবেদা শিখেছিলাম। আজকে আমরা জাবেদার পাশাপাশি আর্থিক অবস্থা বিবরণী সম্পর্কে স্যার শিখবো আজকে। মানে আজকে হচ্ছে ওভারঅল আমরা আলোচনা মানে মোটামুটি এদের চেষ্টা করব এই অধ্যায়টা যাতে শেষ হয়ে যায়। ঠিক আছে, আর্থিক অবস্থা বিবরণী সহ আজকে একসাথে আমরা শিখবো ইনশাল্লাহ। স্যার, আগে আমরা গত দিনের যেটা আমরা জাবেদাগুলো শেষ হয়েছিল, আজকে হালকা করে আগে রিভিশন দিয়ে দেন আমরা মূল অঙ্কের মধ্যে ঢুকে যাব। স্যার, আমরা বলেছিলাম জাবেদা বলতে আমার প্রথম জাবেদা হচ্ছে আবেদনের জাবেদা। সে আবেদনটা হবে স্যার কার মাধ্যমে? ব্যাংকের মাধ্যমে। এই জন্য স্যার এখানে কি লিখলাম? ব্যাংক বাড়বে, সেই হিসাবে ব্যাংক হিসাব ডেবিট, এবং এটা আসবে হচ্ছে কার মাধ্যমে? আবেদনের মাধ্যমে। এই জন্য আবেদন হিসাব ক্রেডিট। এখন সেই আবেদনের ব্যাংকের অ্যামাউন্টটাকে এখন আমরা স্যার আনবো হচ্ছে মূলধন হিসাবে। আবেদনের যে অ্যামাউন্টটা ব্যাংকের মধ্যে ছিল এটাকে আমরা এখন আনবো হচ্ছে মূলধনের মধ্যে। সেজন্য আবেদন হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। একটু পর্যন্ত স্যার আপনাদেরকে বলেছিলাম, একটু পর্যন্ত আপনার জাবেদা লেখার জন্য প্রশ্ন দেখার প্রয়োজন হবে না, এগুলো আপনি মুখস্থ লিখতে পারবেন। এই বাকিগুলো স্যার আপনার প্রশ্নের উপর ডিপেন্ডেন্ট। এখন হচ্ছে কথা, স্যার এখানে ব্যাংক লিখছেন কেন? স্যার এখানে ব্যাংক লিখছে হচ্ছে যদি আপনার অঙ্কের মধ্যে অতিরিক্ত আবেদন থেকে থাকে, আপনাকে ফেরত দিতে হবে। সেই হিসাবে আমরা ব্যাংকটাকে আনসি কোন দিকে? ক্রেডিট আনসি। আদায় হলে ব্যাংক ডেবিট হচ্ছে, আর ফেরত হলে ব্যাংক স্যার কি হচ্ছে? ক্রেডিট হচ্ছে। এরপর স্যার আমরা বলেছিলাম আমার অঙ্কটা হয় অবহারের হবে অথবা হবে কি অধিহারে, কিন্তু অবহার অধিহারের বাইরে কিন্তু সমহারও হতে পারে। কিন্তু আপনাদেরকে বলেছিলাম সমহারের জাবেদার মধ্যে কোনো ইফেক্ট হয় না। যদি স্যার আপনার অঙ্কটা অবহার হয়, অবহার সম্পদ হিসেবে ডেবিটে আসবে। যদি আপনার অঙ্কটা অধিহার হয়, অধিহার আপনার দায় হিসেবে ক্রেডিট আসবে। এই অবহার এবং অধিহার এন্ট্রিটা আপনার আসবে 2 নাম্বার জাবেদার মধ্যে। ওকে, 2 নাম্বার জাবেদার মধ্যে। এরপর আমরা
গতদিন পর্যন্ত আরেকটা জাবেদা নিয়ে আমরা স্যার আলোচনা করেছিলাম, এটা হচ্ছে ব্যয়ের এন্ট্রি। স্যার আমরা জানি ব্যয় সবসময় কি হয়, ডেবিট হয়, এই জন্য সংশ্লিষ্ট ব্যয় হিসাব ডেবিট, এবং ব্যয়ের ফলে আপনার ব্যাংক অ্যাকাউন্টের টাকা কমে যাবে, সেই হিসাবে ব্যাংক হিসাব কি ক্রেডিট। এখন কথা হচ্ছে এখানে স্যার ব্যয় এগুলোর নাম কি কি হতে পারে, আমরা গতদিন স্যার বলেছিলাম ব্যয় বলতে এখানে 3 রকমের ব্যয় আসতে পারে। অবলেখকের কমিশন আসতে পারে, তারপর হচ্ছে ব্যাংক চার্জ আসতে পারে, ব্যাংক চার্জ, এরপর আসতে পারে হচ্ছে প্রাথমিক খরচ। এই ব্যয়ের নামগুলো আসতে পারে, যেটাই আসুক না কেন স্যার সেই হিসাবটা ডেবিট হবে, ব্যাংক হিসাবটা স্যার কি হচ্ছে, ক্রেডিট হচ্ছে। ওকে ঠিক আছে স্যার, এবার আমরা যেহেতু জাবেদাগুলো গতদিন হয়েছে আজকে হালকা করে রিভিশন দিলাম, এখন আমরা আজকে আর্থিক বিবরণের মধ্যে ঢুকে যাব। আর্থিক বিবরণে ঢুকার আগে স্যার গতদিনের জাবেদাগুলো আমি একটু ওভারভিউ দিলাম। স্যার গতদিনের জাবেদার মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু জানাবা। গতদিনের জাবেদাগুলো আমি আজকে আর একটু হালকা করে বলে দিলাম, এর পরও কারো কোনো প্রবলেম আছে কিনা একটু জানাবা আমাকে। এরপর যদি কোনো প্রবলেম না থাকে আমরা আমাদের আর্থিক অবস্থার বিবরণের মধ্যে ঢুকে যাব। একটু স্যার সবাই জানাবা, যদি প্রবলেম না থাকে আমরা আর্থিক অবস্থার বিবরণের মধ্যে স্যার ঢুকে যেতে পারবো। ওকে স্যার আসি এবার আমাদের আর্থিক অবস্থার বিবরণের মধ্যে। স্যার আমরা জানি দুইটা পার্ট, স্যার আর্থিক অবস্থার বিবরণের মধ্যে আমরা জানি দুইটা পার্ট, একটা হচ্ছে সম্পদের অংশ, আর একটা হচ্ছে দায় ও মালিকানা সত্ত্ব বা দায় ও মূলধন দিয়ে লিখি আমরা, দুইটা অংশ স্যার আমাদের আর্থিক অবস্থার বিবরণীর অংশ হচ্ছে দুইটা। এখন কত হচ্ছে কোন অংশের মধ্যে কি কি আসবে, স্যার সম্পদের মধ্যে সব সময় ব্যাংক আসবে, সব সম্পদের মধ্যে সব সময় আমাকে ব্যাংকের অ্যামাউন্ট আনতে হবে, এটা সব সময় আসবে, সম্পদের মধ্যে আমাকে সব সময় ব্যাংক আনতে হবে, ঠিক আছে। এরপর বাকিগুলো হচ্ছে আপনার প্রশ্নের উপর, যদি আপনার অবহারের অঙ্ক হয়ে থাকে অবহার আসবে, যদি আপনার ব্যয়ের এন্ট্রি যদি বলা থাকে, ব্যয়ের এন্ট্রি যদি বলা থাকে সেই ব্যয়টা আসবে, সেই ব্যয়গুলোকে আমরা স্যার ভুয়া সম্পদ বা কাল্পনিক সম্পদ বলে থাকি, এই জন্য আমাকে সম্পদের অংশের মধ্যে দেখাতে হচ্ছে। আবার বলি স্যার সম্পদের মধ্যে সব সময় স্যার ব্যাংক আসবে, বাকিগুলো আপনার প্রশ্নের উপর, অবহার হলে অবহার আসবে, ব্যয় হলে ব্যয় আসবে, এবং কোন স্থায়ী সম্পদের কথা বললে সেটা আসবে, যেটা আমরা আজকে পরবর্তীতে শিখবো স্যার, ঠিক আছে। এই স্থায়ী সম্পদ কি জিনিস আমরা একটু পরে শিখবো আজকে। তাহলে স্যার সম্পদের মধ্যে আপনার এন্ট্রি আসবে হচ্ছে কয়টা বলছি, 4টা। এট বেস্ট এন্ট্রি হচ্ছে কয়টা, 4টা। আবার বলি ব্যাংক সব সময় আসবে, ব্যাংক সব সময় আসবে, বাকি এন্ট্রি গুলা আপনার প্রশ্নের উপর, বাকি এন্ট্রি গুলা প্রশ্নের উপর, অবহার হলে অবহার আনবো, ব্যয়ের এন্ট্রি হলে ব্যয়ের এন্ট্রি আনবো, স্থায়ী সম্পদ হলে স্থায়ী সম্পদের এন্ট্রি আনবো যদি বলা থাকে। ওকে স্যার, এরপর আসেন দায় মূলধনের মধ্যে আসবে কি কি স্যার। স্যার দায় মূলধনের মধ্যে আমার 2 রকমের মূলধন আসবে, একটা হচ্ছে অনুমোদিত মূলধন, এটা প্রশ্নের মধ্যে বলা থাকবে, একটা হচ্ছে অনুমোদিত মূলধন, আর একটা হচ্ছে ইস্যু ও আদায়কৃত মূলধন, ইস্যু ও আদায়কৃত মূলধন। দেন হচ্ছে আপনার আরেকটা এন্ট্রি হচ্ছে অধিহার। আপনার দায় অংশের মধ্যে এন্ট্রি আসবে হচ্ছে এই 3টা, মূলধন হচ্ছে 2টা, আর একটা এন্ট্রি হচ্ছে অধিহার, ঠিক আছে। তার মানে আমার অঙ্কটা অবহারের অঙ্ক হলে অবহারটা আমরা সম্পদের পাশে বসাবো, আর অধিহারের অঙ্ক হলে আমরা অধিহারটা স্যার দায়ের পাশে বসাবো। এটাই হচ্ছে স্যার আপনার আর্থিক অবস্থার বিবরণী। সো আমি আরেকবার রিভিউতে যাচ্ছি স্যার। আর্থিক অবস্থার বিবরণীর অংশ হচ্ছে 2টা, সম্পদ এবং দায়। সম্পদের মধ্যে এট বেস্ট এন্ট্রি আসলে আসবে হচ্ছে হাইয়েস্ট হচ্ছে 4টা এন্ট্রি। স্যার কয়টা এন্ট্রি, 4টা এন্ট্রি। এর মধ্যে ব্যাংক সব সময় আসবে, আপনার সম্পদের মধ্যে ব্যাংক সব সময় আসবে, বাকি এন্ট্রিগুলো হচ্ছে প্রশ্নের উপর মানে কি, প্রশ্নে যদি বলা থাকে অবহারের এন্ট্রি বলা থাকলে অবহার আনবেন, ব্যয়ের এন্ট্রি বলা থাকলে ব্যয়ের এন্ট্রি আনবেন, স্থায়ী সম্পদ বলা থাকলে স্থায়ী সম্পদ আনবেন। এগুলো হচ্ছে প্রশ্নের উপর ডিপেন্ডেন্ট। এরপর দায় অংশের মধ্যে হচ্ছে 2 রকমের মূলধন আসবে, একটা অনুমোদিত মূলধন আর একটা ইস্যু ও আদায়কৃত মূলধন, এবং আরেকটা এন্ট্রি হচ্ছে অধিহার প্রশ্নে বলা থাকলে আনবেন, না হলে আনবেন না। স্যার একটু আমাকে দ্রুত জানাবা আর্থিক অবস্থার বিবরণী যে টপিকস গুলো বললাম এই টপিকস গুলো বুঝছেন কিনা। স্যার এখানে যা লিখছে এর বাইরে অন্য কোন এন্ট্রি আসবে না, একদম
আপনার অঙ্কটা যত রকমের হার্ড হোক না কেন, যত রকম ভাবে আসুক না কেন, এই এন্ট্রি গুলার বাইরে আপনি আর কোনো এন্ট্রি পাবেন না। সম্পদের মধ্যে 4টা, দায়ের মধ্যে হচ্ছে 3টা। স্যার আর্থিক অবস্থার বিবরণীতে আর কোনো প্রবলেম হবে কিনা দেখেন। এরকম হলে আমি একটা অঙ্ক দিয়ে জাবেদার সহ আর্থিক অবস্থার বিবরণী বুঝাই দিব। স্যার একটু বলবেন। তাবিব স্যার এ পুরা নায়ক নায়ক, জি স্যার নায়ক একজনকে খুঁজে বের করেন, যেটা আছে এটা ঘরে আছে, বাইরের জন্য একজন নায়িকা খুঁজে বের করেন। জি স্যার অসুবিধা নেই স্যার, ঘরের মধ্যে এমনি আগুন জ্বলে। একটু স্যার ওকে, একটু আবার বলি স্যার, আর্থিক অবস্থার বিবরণী সবাই বুঝছেন কিনা? আবার বলি, সম্পদের মধ্যে 4টা এন্ট্রি, দায়ের মধ্যে 3টা এন্ট্রি, মুখস্থ একদম। সম্পদের মধ্যে 4টা এন্ট্রি, দায়ের মধ্যে 3টা এন্ট্রি, ফুল ধামাকা। জি স্যার বুঝছি। স্যার একটু বলবেন সবাই বুঝছেন কিনা বলবেন, এরকম হলে স্যার আমরা একটা জাবেদা দিয়ে বুঝা দিব স্যার। কারো কোনো প্রবলেম আছে কিনা বলবেন, কারো কোনো প্রবলেম আছে কিনা বলবেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, বুঝছি। ওকে স্যার, তাহলে স্যার আমরা একটা অঙ্ক দিয়ে স্যার আপনাদের সম্পূর্ণ জাবেদা এবং আর্থিক অবস্থা বিবরণী বোঝানোর চেষ্টা করি। ওকে, ধরেন এবিসি কোম্পানি, আমি গত দিনের মধ্যে একদম শুধুমাত্র মানগুলো দিয়ে স্যার বুঝাচ্ছি। ধরেন অনুমোদিত শেয়ার হচ্ছে, এবিসি কোম্পানির অনুমোদিত শেয়ার হচ্ছে ধরেন 20,000, অনুমোদিত শেয়ার হচ্ছে 20,000। গতদিন স্যার আমরা অধিহার দিয়ে বুঝিয়েছিলাম, আজকে স্যার আমরা অবহার দিয়ে বুঝাবো, ঠিক আছে? ধরেন আপনার অঙ্কের মধ্যে অনুমোদিত শেয়ার আছে 20,000, আপনাকে বলছে এর মধ্যে ইস্যু হয়েছে। স্যার গতদিন আমরা ইস্যুর অ্যামাউন্ট, আবেদন অ্যামাউন্ট ডিরেক্টলি বলে দিছি, আজকে একটু অন্যভাবে আনবো। ধরেন আপনার অঙ্কের মধ্যে ইস্যু বলেছে 80%, ইস্যুকৃত শেয়ার হচ্ছে 80%, ঠিক আছে? ইস্যুকৃত শেয়ার হচ্ছে 80%, ধরেন মূল্য হচ্ছে আপনার 50 টাকা, মূল্য হচ্ছে 50 টাকা, যার মধ্যে 10% বলছে অবহার, যার মধ্যে বলছে 10% অবহার। আপনাকে বলছে আবেদন আসছে, আবেদন আসছে ধরেন 25% বেশি আবেদন আসছে, 25% বেশি আবেদন হচ্ছে, 25% বেশি। অতিরিক্ত আবেদন বলছে আপনাকে ফেরত দিতে, অতিরিক্ত আবেদন ফেরত, অতিরিক্ত আবেদনটা আপনি ফেরত দিচ্ছেন। এরপরে বলছে আপনাকে শেয়ার প্রতি, শেয়ার প্রতি 2 টাকা ব্যাংক চার্জ ধার্য করতে বলছে। ধরেন এটাই হচ্ছে আপনার অঙ্ক, ঠিক আছে? গতদিনের প্রশ্ন এবং আজকের প্রশ্ন কিন্তু হুবহু সেম, শুধুমাত্র এখানে একটু দেখবেন যারা গতদিন ছিলেন, ইস্যুর অ্যামাউন্টটা ডিরেক্টলি দিই নাই, ইস্যুর অ্যামাউন্টটা ডিরেক্টলি দিই নাই, ইস্যুতে আমি একটা পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি এবং আবেদনের অ্যামাউন্টটা স্যার আমি একটা পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? স্যার প্রশ্নটা একটু লিখবেন খাতার মধ্যে, এবং যদি সম্ভব হয় একটু আমার সাথে খাতা কলমে করলে আর একটু ইজি হয়। সরোজ স্যার আমার একটা লাগবে, ক্যালকুলেটর লাগবে, যদি আপনার কোনো প্রবলেম না হয়। স্যার আসেন স্যার, আগে আমরা স্যার মূল অঙ্কে যাওয়ার আগে এখানে ইস্যুকৃত শেয়ার কিন্তু আমি স্পষ্ট ধরে দিই নাই, ইস্যুকৃত শেয়ার এবং আবেদনকৃত শেয়ার কিন্তু আমি স্পষ্ট ধরে দিই নাই। এর মানে কি স্যার একটু দেখবেন, ইস্যুকৃত শেয়ার কত হবে স্যার সবাই বলেন, ইস্যুকৃত শেয়ার কত হবে সবাই বলবেন, ইস্যুকৃত শেয়ার কত হবে একটু সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। স্যার ইস্যুকৃত শেয়ার কত হবে একটু আমাকে বলছে 80%, এই 80% কার উপর আসবে এবং কত হবে একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন স্যার। স্যার আমরা জানি ইস্যুকৃত অ্যামাউন্টটা আসে হচ্ছে অনুমোদনের উপর, সো এখন অনুমোদন যত আছে এটার উপর 80% দিলে হচ্ছে স্যার, স্যার তাহলে আমার অনুমোদন হচ্ছে 20,000, 20,000 উপর 80% হচ্ছে স্যার কত, 16,000 আপনার ইস্যু হয়েছে, 16,000 ইস্যু হয়েছে। স্যার ইস্যুকৃত শেয়ার 16,000 বুঝছেন কিনা বলেন, ইস্যুকৃত শেয়ার 16,000 বুঝছেন কিনা বলবেন। 16,000 ঠিক আছে রবি আহমেদ, ওকে। ইস্যুকৃত শেয়ার যে আমি 16,000 আনছি বুঝছেন কিনা স্যার বলবেন। 16,000, থ্যাংক ইউ স্যার, 16,000 ওকে স্যার। সামিহা থ্যাংক ইউ স্যার। এখন আসেন আমরা ইস্যুকৃত স্যার বুঝলাম, এবার আমরা আনবো স্যার আবেদনকৃত শেয়ার। আবেদন শেয়ার স্যার কত আছে একটু দেখেন, আবেদন শেয়ার স্যার কত আসছে, 25% বেশি আসছে। এখন কত হচ্ছে স্যার,
25% বেশি কখন আসে স্যার? একটা জিনিস বেশি কখন আসে, এর মানে কি তার মূল জিনিসটা আসছে, এরপরে তার বেশি আসছে, এটাই তো স্যার। বেশি আসা মানে হচ্ছে কি স্যার, তার মূল জিনিস আসছে এবং হচ্ছে তার অতিরিক্ত আসছে। মূল জিনিস মানে হচ্ছে কত পার্সেন্ট স্যার? 100%। মূল জিনিস মানে কত পার্সেন্ট? 100%। আর বেশি আসছে কত পার্সেন্ট? 25%। এর মানে স্যার মোট কত পার্সেন্ট আসছে? 125%। বুঝছেন কিনা? বলছে স্যার আবেদন আসছে 25% বেশি, তাহলে 25% বেশি মানে হচ্ছে তার 100 আসছে বিদায় আরো 25 বেশি আসছে। তাহলে স্যার আমি এই 25% বেশি আসছে এটাকে স্যার আমি একেবারে 125% আবেদন আসছে এই কথাটা স্যার বলতে পারি না? 25% বেশি আসছে মানে হচ্ছে স্যার তার 100 আসছে যোগ 25 আসছে, এর মানে হচ্ছে তার মোট আসছে 125%। স্যার এই জিনিসটা বুঝছেন কিনা দেখেন, কারণ এটা বুঝলে স্যার অনেকটা ইজি হয়ে যাচ্ছে। আপনার আবেদন আসছে হচ্ছে 125%, কার? 16,000-এর। তাহলে 16,000 ইন্টু 125%। স্যার 125% জিনিসটা বুঝছেন কিনা বলবেন? 125% জিনিসটা বুঝছেন কিনা বলবেন স্যার? 16,000 ইন্টু 125%, 125%, স্যার 20,000। স্যার আবেদনকৃত শেয়ার 20,000, এই অ্যামাউন্টটা বুঝছেন কিনা বলবেন স্যার সবাই? ইস্যুকৃত শেয়ার হচ্ছে 16,000, আবেদনকৃত শেয়ার হচ্ছে 20,000, এই জিনিসটা বুঝছেন কিনা বলবেন? ইস্যুকৃত শেয়ার 16,000, আমি আশা করব ইস্যুকৃত শেয়ার সবাই বুঝছি, আশা করব ইস্যুকৃত শেয়ার সবাই বুঝছি, কিন্তু আবেদন শেয়ারের অ্যামাউন্টটা বুঝছি কিনা বলবেন? 20,000 অ্যামাউন্টটা বুঝছি কিনা সবাই বলবেন? 20,000 অ্যামাউন্টটা। আর 20,000 অ্যামাউন্টটা স্যার আমরা আনছি কিভাবে? আবার বলতেছি, 25% বেশি আসছে মানে আপনার 100 আসছে যোগ 25 আসছে, এর মানে হচ্ছে মোট 125 আসছে। আর আপনি যদি এইভাবে না বুঝেন, দেখেন 100% মানে স্যার কত হাজার? 16,000। 100% মানে কত হাজার? 16,000। 25% বেশি আসছে মানে 16,000-এর 25%, 16,000-এর 25%। এর মানে স্যার দেখেন 16,000 যোগ হচ্ছে 4,000। এত ভেঙ্গে ভেঙ্গে না করে স্যার একই আনসার আসবে, ভেঙ্গে ভেঙ্গে না করে। এই জন্য আমি বলছি একেবারে কত পার্সেন্ট দেওয়ার জন্য? 125% দেওয়ার জন্য। জি স্যার বুঝছি। ওকে স্যার, তাহলে গত দিনের অঙ্ক এবং আজকের অঙ্কের মধ্যে ডিফারেন্সটা কি? গত দিন স্যার আমরা ইস্যুকৃত এবং আবেদনকৃত শেয়ার ডিরেক্টলি আমরা বলে দিছি, কিন্তু আজকে আমরা বলি নাই। তো এক্সাম হলে যদি প্রশ্নটা জটিল হতে চায়, যদি আপনার এক্সামিনার যদি জটিল করতে চায় স্যার এইভাবে দিয়ে দিবে। অঙ্কের মধ্যে কোনো কিন্তু চেঞ্জ আসবে না, যাবাদা একই, আজীবন একই, শুধুমাত্র চেঞ্জ হবে এখানের মধ্যে আপনার এই ধরনের পার্সেন্টেজ বলে দিয়ে দিবে। ঠিক আছে? ওকে স্যার, এবার আসে আমরা অঙ্কের মধ্যে যাই, জাবেদাটা যাই স্যার। 1 নাম্বার জাবেদা স্যার কি ছিল? 1 নাম্বার জাবেদা ছিল স্যার কি, এরকম মুখস্থের মতন একটা, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখন বলেছিলাম যার জাবেদার মধ্যে তার অ্যামাউন্ট আসবে। সো 1 নাম্বার জাবেদাটা স্যার কার? আবেদনের। অ্যামাউন্টও আসবে স্যার কার? আবেদনের। স্যার আবেদন অ্যামাউন্ট আছে কত? 20,000। ঠিক আছে স্যার, 20,000 বসাইলাম। 20,000 ইন্টু, বারবার বলি স্যার, যার জাবেদা তার অ্যামাউন্ট। জাবেদা হচ্ছে আবেদনের, অ্যামাউন্টও আসলে আসবে হচ্ছে স্যার কার? আবেদনের। এখন আপনাকে মূল্য দিয়ে গুণ করতে হবে। গত দিনের অঙ্কটা ছিল অধিহারের অঙ্ক, আজকের অঙ্কটা হচ্ছে কি? অবহারের অঙ্ক। অধিহার মানে হচ্ছে বেশি বা যোগ, অবহার মানে হচ্ছে কি কম বা বিয়োগ। দেখেন শেয়ারের মূল্য কত ছিল স্যার? 50 টাকা। অবহার হচ্ছে কত পার্সেন্ট? 10%। এর মানে কি 50 টাকার উপর 10% স্যার কত টাকা? 5 টাকা। এর মানে আমার এখন প্রতি শেয়ারের দাম হচ্ছে স্যার 45 টাকা। যদি এটা অধিহার হইতো, যদি এটা অধিহার হইতো আমার মূল্য হইতো 55 টাকা, কিন্তু যেহেতু আমার অবহারের অঙ্ক আমাকে বিয়োগ করতে হচ্ছে, আমার মূল্য হবে কত টাকা? 45 টাকা। তার মানে স্যার এটাকে 45 দিয়ে গুণ করো। তাহলে স্যার 20,000 ইন্টু 45, 9 লাখ। স্যার 1 নাম্বার জাবেদাটা অ্যামাউন্ট সহ সবাই বুঝছেন কিনা বলবেন? 1 নাম্বার জাবেদাটা অ্যামাউন্ট সহ সবাই বুঝছেন কিনা দ্রুত বলবেন। 1 নাম্বার জাবেদাটা অ্যামাউন্ট সহ সবাই বুঝছেন কিনা দ্রুত বলবেন স্যার। বুঝছি স্যার, সবাই বলবেন।
সবাই বলবেন বুঝছেন কিনা, 1 নাম্বার জাবেদাটা অ্যামাউন্ট সহ বুঝছেন কিনা স্যার? দ্রুত একটু দিবেন, আনসার দিবেন, দ্রুত আনসার দিবেন। রবি আহমেদ জি স্যার। ওকে, এরপর আসেন 2 নাম্বার জাবেদা স্যার। 1 নাম্বার জাবেদা আবেদনের টাকা ব্যাংকে থাকে, 2 নাম্বার জাবেদা আবেদনের টাকা আসে কোথায়? মূলধনে আসে। তাহলে স্যার কি হচ্ছে জাবেদা? শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ডেবিট, যত টাকা ক্রেডিট ছিল তত টাকা ডেবিট। ঠিক আছে, এখন কত হচ্ছে স্যার? অবহার অধিহারটা স্যার কোথায় আসে? 2 নাম্বার জাবেদার মধ্যে। অবহার অধিহার কোথায় আসে? 2 নাম্বার জাবেদায়। অবহার হলে ডেবিট হয়, অধিহার হলে কি হয়? ক্রেডিট হয়। তার মানে আমার যেহেতু অবহারের অঙ্ক, আমার অবহারটা ডেবিট আসতেছে। অবহার ডেবিট, শেয়ার মূলধন হচ্ছে ক্রেডিট, শেয়ার মূলধন হচ্ছে ক্রেডিট। স্যার আপনার ইস্যু হয়েছে 16,000, ইস্যু হয়েছে কত? 16,000। আবেদন আসছে কত? 20,000। অতিরিক্ত আসছে কত? 4,000। এটা কি স্যার আপনি রাখবেন? কারণ স্যার দেখেন, আমি জাবেদার বেসিকের সময় লিখে দিয়েছিলাম স্যার। ওকে, দেখেন এখানে স্যার অতিরিক্ত আবেদন বলে আমি এখানে একটা কি আনছি? ব্যাংক আনছি। ব্যাংকটা আনছি এখানে, অতিরিক্ত আবেদনটা আমি রাখবো না, আমাকে ফেরত দিতে হবে। ঠিক আছে স্যার, আমাকে ফেরত দিতে হচ্ছে জন্য স্যার আমার এখানে একটা কি আসবে স্যার? ব্যাংক আসবে। স্যার 2 নাম্বার জাবেদাটা বুঝছেন কিনা দেখেন, এখন অ্যামাউন্টে আমি যাই নাই। 2 নাম্বার জাবেদাটা বুঝছেন কিনা? কারণ স্যার জাবেদাগুলো অবশ্যই মুখস্থের ব্যাপার, তবু আমি আরেকবার বলি। আবেদনটা ডেবিট হচ্ছে, আমার অবহার অঙ্ক বিধায় অবহারটা ডেবিট হচ্ছে। মূলধন হচ্ছে কি, আমি ব্যাংকের টাকাগুলা মূলধনে কি করলাম? ট্রান্সফার করলাম। আর ব্যাংকটা আসছে কেন? অতিরিক্ত আবেদনের কারণে। অতিরিক্ত আবেদন আছে বিধায় আমাকে ফেরত দিতে হচ্ছে। সো 1 নাম্বার জাবেদায় আবেদন যত টাকা, 1 নাম্বার জাবেদায় আবেদন যত টাকা, 2 নাম্বার জাবেদায় ঠিক তত টাকায় লিখলাম। এবার আসেন স্যার, গতদিন এক বাপের চারটা ছেলের নাম বলেছিলাম। এক বাপের 4টা ছেলের নাম মনে আছে স্যার? 4 ছেলের মধ্যে আছে কে কে? অবহার, অধিহার, ব্যয় এবং কি মূলধন। অবহার, অধিহার, ব্যয়, মূলধন, এই 4 ভাইয়ের নাম দেখলে স্যার আমরা বলেছিলাম বাপের নাম লিখবো। ওই বাপের নাম হচ্ছে স্যার কি, মনে আছে কিনা? ইস্যুকৃত শেয়ার। ঠিক আছে, এর মানে দেখেন এখানে ইস্যুকৃত শেয়ার আনবো 16,000 ইন্টু মূলধনও হচ্ছে ইস্যুকৃত শেয়ার 16,000 ইন্টু। আবার বলি, আপনার 4 ভাইয়ের নাম দেখলেই 4 ভাই, অবহার, অধিহার, মূলধন, ব্যয়, এই 4টা এন্ট্রি দেখলেই স্যার আমরা আনবো হচ্ছে বাপের নাম। বাপের নাম মানে হচ্ছে ইস্যুকৃত। এবার আসেন ব্যাংক স্যার আনসি কেন? ব্যাংক আনসি অতিরিক্ত আবেদনের জন্য। অতিরিক্ত আবেদন স্যার কত আছে? 4,000। স্যার এই 4,000 পাইছেন কই? স্যার ইস্যু করেছিলাম 16,000, আবেদন আসছে 20,000, বেশি আসছে 4,000। ওকে, এবার আসেন, আমার স্যার দাম ছিল কত টাকা? 50। অবহার ছিল কত? 5। আমার এরপর অ্যাকচুয়াল দাম হয়েছে কত? 45। এখন এটাকে আমরা অবহারের টাকা অবহারে বসা দিলাম 5 টাকা। অবহারের টাকা অবহারে বসা দিয়েছি। স্যার মূলধনের সব সময় অঙ্কটা অবহার অধিহার যাই হোক না কেন, মূলধনের সব সময় অরিজিনাল দাম, আপনার প্রশ্নের মধ্যে যে দাম বলা আছে সেটা। অবহার অধিহার যাই হোক না কেন, মূলধনে সবসময় আপনি আপনার অরিজিনাল দামটা বসাবেন যেটা প্রশ্নের মধ্যে বলা আছে। স্যার ব্যাংকের মধ্যে কত টাকা আনবো? গতদিন বলেছিলাম 1 নাম্বার জাবেদায় ব্যাংক যত টাকা, 2 নাম্বার জাবেদায় ব্যাংক তত টাকা। কারণ আপনি যত টাকা ধার নিবেন তত টাকাই আপনাকে ফেরত দিতে হবে। দেখেন 1 নাম্বার জাবেদায় ব্যাংক কত টাকা দিয়ে গুণ হয়েছে? 45। সো এখানেও 45 দিয়ে গুণ হচ্ছে। 1 নাম্বার জাবেদায় ব্যাংক যত টাকা, 2 নাম্বার জাবেদায় ব্যাংক তত টাকা দিয়ে গুণ হবে। তাহলে স্যার এটা 80,000, স্যার 9 লাখ। 80,000, এটা হচ্ছে 8 লাখ। 4,000 ইন্টু 45, 1,80,000। স্যার 2 নাম্বার জাবেদার অ্যামাউন্ট সহ বুঝছেন কিনা বলবেন? 2 নাম্বার জাবেদার অ্যামাউন্ট সহ বুঝছেন কিনা বলবেন স্যার? একটু 2 নাম্বার জাবেদার অ্যামাউন্ট সহ বুঝছেন কিনা বলবেন? 2 নাম্বার জাবেদার অ্যামাউন্ট সহ বুঝছেন কিনা স্যার একটু বলবেন। আপনি বুঝলে হবে না? জয় বাবা। ঠিক আছে স্যার, ওকে। এখন হচ্ছে স্যার জাবেদা নাম্বার 3। জাবেদা নাম্বার, জয় গুরু।
ঠিক আছে স্যার, জয়। আমাদের জয় হচ্ছে গুরু, ঠিক আছে, এই সেই হিসেবে জয় গুরু। ওকে স্যার, আবার বলি, এখন 3 নাম্বার জাবেদা আসবে কি আসবে না এটা ডিপেন্ডস হবে আপনার প্রশ্নের উপর। আপনার প্রশ্নে ব্যয় বলা থাকলে 3 নাম্বার জাবেদা আনবেন, ব্যয়ের এনসি বলা না থাকলে আনবেন না। এই স্যার দেখেন এখানে একটা ব্যাংক চার্জ বলা আছে, কি বলা আছে স্যার? ব্যাংক চার্জ বলা আছে। সো আমরা ব্যাংক চার্জকে ডেবিট লিখবো, ব্যাংক চার্জ আপনার ব্যয় হিসেবে আমরা ডেবিট লিখবো এবং ব্যাংক চলে যাবে, ব্যাংক থেকে টাকা কমে যাবে, ব্যাংক হিসাবটা স্যার কি ক্রেডিট। স্যার ব্যাংক চার্জ যদি আমরা ব্যয় ধরি, এই ব্যয় স্যার কি 4 ব্যয়ের কি 1 ব্যয় না? জি স্যার। বাপের নাম হচ্ছে কি ইস্যুকৃত, বসাই দেন বাপের নাম ইস্যুকৃত এবং কত টাকা করে? 2 টাকা করে, 32,000 টাকা, 32,000 টাকা। স্যার বুঝছি কিনা? 3 নাম্বার জাবেদাটা বুঝছি কিনা এবার দেখবেন, 3 নাম্বার জাবেদা বুঝছি কিনা বলবেন। এই দুন্ডিয়ানো স্যার শুধু 0.0000000 আর দিলাম না, 1% পাইলে এতদিনে বউ 4-5টা হয়ে যেত স্যার, ঠিক আছে, কারণ টাকা স্যার ইনকাম করতে যেত বউয়ের জন্য স্যার। স্যার ওকে ঠিক আছে স্যার, জাবেদাগুলোতে আরো কোনো প্রবলেম আছে কিনা? জাবেদাতে কারো কোনো প্রবলেম আছে কিনা? যদি জাবেদা প্রবলেম না থাকে আমি স্যার আর্থিক বিবরণে চলে যাব। অতিরিক্ত আবেদন নিয়ে আরেকটু আলোচনা করেন রবি আহমেদ স্যার, অতিরিক্ত আবেদন নিয়ে আরেকটু আলোচনা করে। ঠিক আছে স্যার, আপনি ইস্যু করেছিলেন স্যার কত হাজার, একটু বুঝবেন ভালো মতো করে। ইস্যু করেছিলেন কত? 16,000। আবেদন আসছে কত? 20,000। স্যার আপনার বিয়ের দিন আসার কথা ছিল বউ, বিয়ের দিন আসার কথা ছিল শুধু বউ, কিন্তু বউয়ের সাথে যদি শালি আসে আপনি কি শালিকে রাখতে পারবেন? রাখলে 2-1 দিন, এরপর আপনাকে ফেরত দিতে হবে, ঠিক আছে কিনা? জি স্যার, আমার কাছে শালি আসছে অতিরিক্ত আবেদন হিসেবে, বউয়ের বিপরীতে অতিরিক্ত আবেদন হিসেবে আমার একটা শালি আসছে। কত টাকার শালি? 4,000 টাকার শালি, 4,000 শেয়ারের শালি, ওটাকে আমি এখন ফেরত দিচ্ছি, তার বাপের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। বুঝছেন কিনা? একটু মজা করলাম স্যার, ওকে একটু মজা করে নিলাম। জি স্যার, ওই ব্যাংকটার আমি আমার ঘরে ঢুকাইছি, এরপর আমি আমার ঘর হতে বের করে দিছি, ঠিক আছে? জি স্যার, এই দেখেন এই জন্য বউ এবং শালি ঘরে ঢুকছে, শালি বেরিয়ে গেছে। ওই সময় স্যার বউ চলে যাবে, বউ আর শালি। জি স্যার, ওকে আসেন স্যার, এবার আমরা স্যার আর্থিক বিবরণীতে যাই। এবার একটু ছকটা আমি দেখাচ্ছি স্যার, একটু মনোযোগ দিবেন। আর্থিক বিবরণী যাতে স্যার আজকে ধরছি, একটু মনোযোগ দিবেন, ঠিক আছে? ওকে, আর্থিক বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী আমি সংক্ষেপে লিখলাম আর্থিক অবস্থা বিবরণী। স্যার আর্থিক অবস্থা বিবরণী স্যার কয়টা অংশ বলেছিলাম? 2টা অংশ, একটু মনোযোগী দেবেন। আর্থিক বিবরণী স্যার কয়টা অংশ বলছি? 2টা অংশ, সম্পদ এবং দায়। সম্পদ এবং কি দায়। এবার আসি সম্পদের মধ্যে স্যার কি কি এন্ট্রি বললাম একটু দেখেন। সম্পদের মধ্যে একটা এন্ট্রি হচ্ছে ব্যাংক, একটা এন্ট্রি হচ্ছে কি ব্যাংক। ব্যাংক সব সময় আসবে অঙ্কের মধ্যে। আপনার মানে কি, আপনার জাবেদা হয়েছে মানে আর্থিক বিবরণী করতে বলছে মানে আপনাকে ব্যাংক আনতে হবে, ঠিক আছে? আমি ব্যাংক লিখি স্যার, ওকে স্যার। ব্যাংক প্রথমে সম্পদের অংশের মধ্যে আমি ব্যাংক লিখলাম, সম্পদ অংশের মধ্যে আমি ব্যাংক লিখলাম স্যার, সম্পদ অংশের মধ্যে আমি ব্যাংক লিখলাম। আগে প্রথমে আমি অ্যামাউন্ট গুলা না দিয়ে আগে এন্ট্রি গুলা দেখাই স্যার। ব্যাংক তো লিখলাম, এরপর হচ্ছে অবহার। অবহার আপনার প্রশ্নের মধ্যে থাকলে আনবেন, না থাকলে আনবেন না। প্রশ্নের মধ্যে থাক মানে কি জাবেদার মধ্যে থাকলে আনবেন, না থাকলে আনবেন না। দেখি তো স্যার আমার জাবেদার মধ্যে অবহার আছে কিনা। আছে স্যার, ঠিক আছে, অবহারও বসাই দেন। অবহার, ব্যাংক লিখছি, অবহার লিখছি। এরপর আরেকটা এন্ট্রি স্যার কি দিছি? ব্যয়। যদি আপনার জাবেদার মধ্যে ব্যয় থাকে আনবেন, না থাকলে আনবেন না। এবার আসেন আপনার অঙ্কিকের মধ্যে আসেন, এই দেখেন ব্যাংক চার্জ আছে, তাহলে স্যার লিখেন ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ, ঠিক আছে? এরপর হচ্ছে কি স্থায়ী সম্পত্তি। আপাতত আমার অঙ্কের মধ্যে স্থায়ী সম্পত্তি নেই, আপাতত আমার অঙ্কের মধ্যে স্থায়ী সম্পত্তি নেই, আমরা আনি নাই, ঠিক আছে স্যার? তাহলে স্যার আমাদের সম্পদের মধ্যে আমি বলেছিলাম এন্ট্রি আসে কয়টা? 4টে এন্ট্রি আসে। এর মধ্যে আমার অঙ্কের মধ্যে আমার জাবেদার মধ্যে ওই এন্ট্রি ছিল 3টা, ব্যাংক, অবহার, ব্যয়। আনছি স্যার। এবার আসেন অবহারের যত টাকা আছে বসাই দেন। জাবেদা থেকে 80,000 আসে, 80,000 বসাই দিলাম। ব্যাংক চার্জ
32,000 আছে, 32,000 বসাই দিলাম। অবহার অ্যামাউন্টটা বসাবেন, ব্যাংক চার্জের অ্যামাউন্টটা বসাবেন। স্যার এখন কথা হচ্ছে ব্যাংকের অ্যামাউন্টটা পাবো কিভাবে? স্যার একটু ব্যাংকের অ্যামাউন্টটা পাবো হচ্ছে আমরা, দেখেন আমার জাবাদার মধ্যে 3টা ব্যাংক আছে, এই দেখেন, এই একটা ব্যাংক, এই একটা ব্যাংক, এই একটা ব্যাংক। আমার জাবাদার মধ্যে কয়টা ব্যাংক আছে? 3টা ব্যাংক আছে। এই 3টা ব্যাংকের মধ্যে একটা ব্যাংক হচ্ছে ডেবিট, আর 2টা ব্যাংক হচ্ছে ক্রেডিট। একটা ব্যাংক হচ্ছে ডেবিট আর 2টা ব্যাংক হচ্ছে কি ক্রেডিট। সো ব্যাংকের ডেবিট অ্যামাউন্ট হতে ব্যাংকের ক্রেডিট অ্যামাউন্ট গুলা বাদ দিয়ে আপনাকে ব্যাংকের অ্যামাউন্টটা আনতে হবে। আবার বলি, ব্যাংকের ডেবিট অ্যামাউন্ট হতে ব্যাংকের ক্রেডিট অ্যামাউন্ট যতগুলো আছে সবগুলো আপনাকে বাদ দিয়ে আনতে হবে, ঠিক আছে? তো আমি দেখাইছি, একটু দেখেন। 6,88,000 ব্যাংকের অ্যামাউন্টটা যদি দেওয়া থাকলে ভালো, অনেক সময় স্যার প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে ব্যাংক উদ্বৃত্ত এত টাকা ধরে আর্থিক বিবরণী প্রস্তুত করো, এইভাবে বলা থাকলে তো ভালোই। আর যদি বলা না থাকে, জাবাদা থেকে ব্যাংকের ডেবিট অ্যামাউন্ট হতে, যেহেতু ব্যাংক আছে হচ্ছে কয়টা? 3টা, একটা ডেবিট, সেই ডেবিট অ্যামাউন্ট হতে যতগুলো ক্রেডিট অ্যামাউন্ট আছে সেগুলো স্যার বাদ দিয়ে দেখাইছি, হয়েছে কত? 6,88,000, ঠিক আছে? এখন আমরা বাকি অ্যামাউন্ট গুলো যোগ হোক। স্যার 8 লক্ষ টাকা আসে হচ্ছে আমার মোট সম্পদ। 8 লক্ষ টাকা হচ্ছে মোট সম্পদ। 8 লক্ষ টাকা হচ্ছে স্যার আমার মোট সম্পদ। কে বুঝে নাই সম্পদ? কে বুঝে নাই একটু বলবেন। সম্পদের পোর্শন সবাই বুঝছি কিনা? বলবেন। সম্পদের পোর্শন সবাই বুঝছি কিনা স্যার বলবেন। স্যার সম্পদের পোর্শন সবাই বুঝছি কিনা বলবেন স্যার। ওকে, এরপর যাবো স্যার। এখন আমি আরেকটু স্যার একটু সম্পদের মধ্যে সময় দিই। আপনি এইভাবেও লিখলে আপনার প্রবলেম হচ্ছে না, কিন্তু আপনি যদি সম্পদগুলোর মধ্যে কোনগুলো চলতি সম্পদ, কোনগুলো স্থায়ী সম্পদ, এইভাবে লিখতে যদি চান স্যার, আপনি লিখতে পারেন। এই ব্যাংকের আগে আপনি লিখবেন কি? চলতি সম্পদ। ব্যাংকের আগে আপনি হেডলাইন দিবেন হচ্ছে চলতি সম্পদ, আর অবহার এবং ব্যয়ের ওখানে হেডলাইন দিবেন অসমন্বিত ব্যয়। আপনি হেডলাইন দিলেও দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? দিলে ভালো, না দিলে কোনো প্রবলেম হবে না স্যার, ঠিক আছে? তাহলে চলতি সম্পদের আন্ডারে লিখবেন হচ্ছে ব্যাংক, বাকি এন্ট্রি গুলা লিখবেন হচ্ছে অসমন্বিত ব্যয় বা অসমন্বিত। দাখিলার মধ্যে লিখতে পারেন, কারণ এগুলো হচ্ছে ভুয়া সম্পদ বা কাল্পনিক সম্পদ, ঠিক আছে? ওকে, এরপর স্যার আমরা দায়ের দিকে ঢুকি। এরপর হচ্ছে স্যার আমরা দায়ের দিকে যাই। দায়ের মধ্যে স্যার একটু আসি। দায় অংশের মধ্যে স্যার আমার এন্ট্রি ছিল কয়টা? 3টা। দেখেন, মূলধন হচ্ছে 2টা, একটা অনুমোদিত মূলধন, একটা ইস্যুকৃত মূলধন। আর একটা হচ্ছে কি স্যার? ইস্যুকৃত মূলধন, ঠিক আছে? আসেন, অনুমোদিত মূলধন। স্যার আপনার অঙ্কের মধ্যে অনুমোদিত মূলধন ছিল কত হাজার? 20,000 শেয়ার। 20,000 শেয়ার প্রতি শেয়ার 20,000 শেয়ার প্রতি শেয়ার 50 টাকা। 20,000 শেয়ার প্রতি শেয়ার স্যার কত টাকা? 50 টাকা। 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা। এটা হিসাবটা ক্লোজ হয়ে যাবে। হিসাবটা হচ্ছে কি ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? এরপর আরেকটা আমি মূলধন দিয়েছিলাম, ইস্যু এবং আদায়। দেখেন, অনুমোদন মূলধন শেষ, এখন হচ্ছে কি ইস্যু এবং আদায়, ঠিক আছে? লিখলাম ইস্যু ও আদায়কৃত মূলধন। তাহলে স্যার আমার অঙ্কের মধ্যে ইস্যুকৃত শেয়ার কত ছিল? 16,000। ইস্যুকৃত শেয়ার কত ছিল? 16,000 শেয়ার। 16,000 শেয়ার প্রতি শেয়ার। 16,000 শেয়ার প্রতি শেয়ার কত টাকা স্যার? 50 টাকা। গুণ করলে স্যার তাহলে হয় কত? 8 লাখ। 8 লাখ। এই জিনিসটা আবার এখানে দেখাবেন 8 লাখ। দেখেন
মোট সম্পদ সমান মোট দায় মিলছে কিনা একটু বলবেন। মোট সম্পদ সমান মোট দায়। এখানে কিন্তু আরেকটা এন্ট্রি ছিল অধিহার, কিন্তু আমার অঙ্কের মধ্যে কোনো অধিহার ছিল না, আমার অঙ্ক হচ্ছে অবহারের অঙ্ক, ঠিক আছে। এই জন্য স্যার আমি আমার এখানে আর কোনো এক্সট্রা করে অধিহার দেখাই নাই, ঠিক আছে। শুধুমাত্র দুইটা মূলধনে আসছে, অনুমোদিত মূলধন এবং হচ্ছে কি ইস্যুকৃত মূলধন। তারপর স্যার দেখেন সম্পদ এবং দায় সমান হয়েছে কিনা। মোট সম্পদ হচ্ছে 8 লাখ, মোট দায় হচ্ছে 8 লাখ। এটাই হচ্ছে আপনার আর্থিক অবস্থা বিবরণী। আর্থিক অবস্থা বিবরণী স্যার আর প্রবলেম আছে কিনা বলবেন স্যার। আর্থিক অবস্থার বিবরণীতে আর কোনো প্রবলেম আছে কিনা? মেকআপ ওমেন লাগবে। বেলাল ভাই তো কিছু ফ্যানি লগি হই এখনো বউনে দিয়া না কিছু ফ্যানি হারলে লগি হইনি বেলাল ভাই। হ্যাঁ ফ্যানি হারলে নিয়ে হইনি। ও স্যার দেখেন আর্থিক অবস্থার বিমধ্যে আর কারো কোনো প্রবলেম হবে কিনা, আর্থিক অবস্থার বিমধ্যে আর কারো কোনো প্রবলেম হবে কিনা স্যার। আর কোনো প্রবলেম হবে কিনা আর্থিক অবস্থার বিবরণীতে স্যার? যদি স্যার প্রবলেম না হয়, জি স্যার বুঝছি, ওকে। তাহলে স্যার আমরা বলেছিলাম আপনার স্বাভাবিক অঙ্কের মধ্যে জাবেদা আসবে হচ্ছে কয়টা? 3টা। একটা হচ্ছে আবেদনের ব্যাংকের জাবেদা, আর একটা হচ্ছে আবেদনের মূলধনের জাবেদা, এবং দেন হচ্ছে কি ব্যয়ের জাবেদা। এটা হচ্ছে আপনার স্বাভাবিক অঙ্ক, এটা হচ্ছে আপনার স্বাভাবিক অঙ্ক। কিন্তু অঙ্কটা যখন স্যার একটু লম্বা হবে, অথবা আপনারা যারা হচ্ছে 25 বেচের, এরা যেহেতু শর্ট সিলেবাস, এখান থেকে দুইটা অঙ্ক আসবে, একটা হচ্ছে স্বাভাবিক মানে কি সম্পত্তি ছাড়া, আর একটা হচ্ছে সম্পত্তি ওয়ালা, ঠিক আছে। একটা সম্পত্তি ছাড়া একটা জাবেদা আসবে বা অঙ্ক আসবে, একটা হচ্ছে সম্পত্তি ওয়ালা একটা অঙ্ক আসবে। যারা 25 বেচ ওদের জন্য, কিন্তু যারা 26 বেচ এদের এখান থেকে অঙ্ক আসবে কিন্তু একটাই। তো স্বাভাবিকভাবে অঙ্ক আসে হচ্ছে সম্পত্তি ছাড়াটা, ঠিক আছে। এখন হচ্ছে কথা স্যার, আমি যদি সম্পত্তি কিনি আমার একটা জাবেদা বাড়বে, সেই জাবেদাটা স্যার হবে কেমন? সম্পত্তি কিনলে আমরা জানি সম্পত্তি কি হবে? ডেবিট হবে। সম্পত্তি কিনলে সম্পত্তি হিসাবটা যার নাম বলা থাকবে সেই হিসাবটা কি হচ্ছে? ডেবিট হবে। সো এখানে আসলে সম্পত্তি বলতে ম্যাক্সিমাম অঙ্কের মধ্যে আপনি দেখবেন দুইটা সম্পত্তি, মানে একটা হয় মেশিন আর একটা হয় জমি, একটা হয় মেশিন আর একটা হচ্ছে কি জমি। সো যেটা বলা থাকবে এখন আপনি ওই হিসাবটাকে ডেবিট লিখবেন। মেশিন হলে মেশিন ডেবিট লিখবেন, জমি হলে জমিকে ডেবিট লিখবেন। এখন আসেন, এই সম্পত্তিটা আপনি হয় নগদে কিনবেন, অথবা চেকে কিনবেন, অথবা ধারে কিনবেন, অথবা শেয়ারের মাধ্যমে কিনবেন। তাহলে স্যার কিভাবে বলছি? নগদে কিনতে পারেন, চেকে কিনতে পারেন, ধারে কিনতে পারেন, অথবা হচ্ছে শেয়ারের মাধ্যমে। এই 4 উপায়ে আপনি সম্পত্তিটা কিনতে পারেন। কিন্তু যেহেতু আমার অধ্যায়টার নাম হচ্ছে যৌথ মূলধনী, এখানে স্যার আপনার নগদও আসবে না, চেকেও আসবে না, ধারেও আসবে না, আসবে কিসের মাধ্যমে? শেয়ারের মাধ্যমে। তাহলে স্যার আপনি যদি শেয়ারের মাধ্যমে কোন সম্পত্তি আনেন, একদিকে আপনার সম্পত্তি বাড়বে, তার বিপরীতে ওর হিসাবে একটা কি আসবে? শেয়ার মূলধন বাড়বে। সো সম্পত্তির জাবেদাটা হবে কি স্যার? সম্পত্তি হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। সম্পত্তি হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। মানে আপনার যখন সম্পত্তির জাবেদা আসবে, আপনাকে এক্সট্রা করে একটা জাবেদা লিখতে হবে। সম্পত্তি সব সময় ডেবিট হয়, সেই হিসাবে ডেবিট। আর এখানে আমরা সম্পত্তি আনবো হচ্ছে কার বিনিময়ে? শেয়ারের বিনিময়ে। সেজন্য স্যার শেয়ার মূলধন ক্রেডিট। জাবেদাটা স্যার বুঝছেন কিনা? সম্পত্তির জাবেদাটা বুঝছেন কিনা বলবেন। সম্পত্তির জাবেদাটা বুঝছেন কিনা বলবেন স্যার। সম্পত্তির জাবেদাটা বুঝছেন কিনা স্যার সবাই বলবেন। স্যার লাইভে পরে ইচ্ছে বলতে পারছেন না, ও লাইভে গরু ইচ্ছে বলতে পারতেছেন না, ঠিক আছে স্যার বললাম। লাইভটা শেষ হোক, তারপর সবার উদ্দেশ্যে লাইভ অফ করে গরু ইচ্ছে বলে ডাক দিব। ওকে স্যার, তাহলে স্যার আমরা আবার বলি, সম্পত্তির জাবেদা বললে এই সিম্পল জাবেদাটা, সম্পত্তি হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এখন কথা হচ্ছে স্যার 2 নাম্বার জাবেদার মধ্যে স্যার আমরা অবহার এবং অধিহারের ইফেক্ট আসে। অবহারের অঙ্ক হলে অবহার ডেবিট আসে, অধিহারের অঙ্ক হলে অধিহারটা ক্রেডিট আসে স্যার। সম্পত্তির সাথেও আপনার অবহার অধিহার যুক্ত থাকতে পারে, সম্পত্তির সাথেও আপনার অবহার অধিহার যুক্ত
থাকতে পারে। তাহলে ঠিক আগের বেসিকটাই, অবহার হলে আপনি ডেবিট আনবেন, অধিহার হলে আপনি ক্রেডিট আনবেন। অবহার হলে আপনি ডেবিট আনবেন, অধিহার হলে আপনি ক্রেডিট আনবেন, এটাই। ঠিক আছে, মানে আপনার মূল জাবেদাটা ওই সময় হবে কেমন, ধরেন আপনার অঙ্কটা অবহারের অঙ্ক, আপনার অঙ্কটা সম্পত্তির সাথে অবহারটা ঢুকাই দিছে। জাবেদাটা হচ্ছে কি দেখেন, সম্পত্তি ডেবিট, অবহার ডেবিট, মূলধন ক্রেডিট। সম্পত্তি ডেবিট, অবহার ডেবিট, মূলধন ক্রেডিট। ধরেন আপনার অঙ্কের মধ্যে অধিহারটা ঢুকাই দিছে, তাহলে সম্পত্তি ডেবিট, মূলধন ক্রেডিট, অধিহার ক্রেডিট। তার মানে হচ্ছে কি সম্পত্তি আর মূলধন আপনাকে আনতেই হবে, সম্পত্তি আর মূলধন অবশ্যই আনতে হবে, শুধু এক্সট্রা করে হয় আপনি অবহার আনবেন অথবা হচ্ছে কি অধিহার আনবেন। স্যার আর কিছু কি বলার আছে কিনা, সম্পত্তির জাবেদা নিয়ে আর কিছু শোনার ইচ্ছা আছে কিনা বলেন। সম্পত্তির জাবেদা নিয়ে অতিরিক্ত কিছু বলার প্রয়োজন হবে কিনা বলেন। যদি বলার প্রয়োজন না হয় আমি আরেকটা অঙ্ক দিয়ে স্যার আপনাদেরকে বুঝে দিব। স্যার এ ক্লাস কত মাই খাইতাম স্যার, এ ক্লাস জি স্যার মারবো, অসুবিধা নেই, আগে প্রথমে সুন্দর মতো করে ক্লাসটা শেষ হোক স্যার। অবশ্যই সম্পত্তির জাবেদা নিয়ে স্যার আর কিছু বলা আছে কিনা একটু বলবেন, বলার আছে কিনা একটু বলবেন, এরকম হলে স্যার আমি জাবেদা দিয়ে বুঝাবো। বলার কিছু আছে কিনা বলবেন। ধরেন স্যার আমি আরেকটা প্রশ্ন লিখলাম, অনুমোদিত শেয়ার ধরেন বলছে ৮,০০০ শেয়ার, ঠিক আছে, এর মধ্যে ইস্যু বলেছে ধরেন ৭০%। আমি আবার স্যার পার্সেন্ট দিয়েই বোঝাই, এরকম হলে আপনার জটিল অঙ্ক আসলে আপনি ইজিলি সলভ করতে পারবেন। ইস্যু হচ্ছে আপনার ৭০%, ধরেন আবেদন আসছে আপনার ১২০%, আবেদন আসছে ১২০%। এখন ১২০% মানে স্যার কি 20% বেশি আবেদন, একই কথা স্যার। ১২০% আবেদন আসছে মানে কি 20% বেশি আসছে। আপনাকে প্রশ্নের মধ্যে বলছে অতিরিক্ত আবেদন ফেরত, অতিরিক্ত আবেদন স্যার আপনি কি দিছেন, ফেরত দিছেন, আপনি অতিরিক্ত আবেদন ফেরত দিছেন, ঠিক আছে। ধরেন মূল্য হচ্ছে আপনার ১০০ টাকা, 10% অধিহার, এর আগেরটা অবহার বুঝাইলাম, এবার আসেন অধিহার। অধিহার ঠিক আছে, অতিরিক্ত আপনি 500 শেয়ারের বিনিময়ে 500 শেয়ারের বিনিময়ে 500 শেয়ারের বিনিময়ে আপনি ৬০,০০০ টাকা দিয়ে ৬০,০০০ টাকা দিয়ে একটি মেশিন কিনছেন, মেশিন ক্রয়। এটা হচ্ছে একটা নতুন প্রশ্ন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার নতুন লাইন, এটা হচ্ছে আপনার কি লাইন, নতুন লাইন। বাকিগুলা কিন্তু প্রত্যেকটা অঙ্কে আসবে, বাকিগুলা প্রত্যেকটা অঙ্কের মধ্যে আসে। আমি এরপর দিলাম স্বাভাবিকভাবে একটা ব্যয়ের এন্ট্রি দিই। ধরেন প্রাথমিক খরচ হচ্ছে মূলধনের, প্রাথমিক খরচ হচ্ছে মূলধনের 2%। মূলধনের কত পার্সেন্ট, 2%। দেখেন অন্যান্য অঙ্কের মধ্যে গতকাল এবং আজকের প্রথম যে অঙ্কটা আমি কিন্তু ব্যয়ের অ্যামাউন্ট আনছিলাম কিভাবে, শেয়ার প্রতি। ব্যয়ের অ্যামাউন্ট আনছিলাম স্যার কিভাবে, স্যার শেয়ার প্রতি। কিন্তু এখন বলেছিলাম কি ব্যয়ের অ্যামাউন্ট আনছিলাম মূলধনের উপর, মূলধনের উপর। স্যার আপনার এই ব্যয়ের অ্যামাউন্টটা দুই ভাবে আসবে, হয় শেয়ারের উপর অথবা মূলধনের উপর। শেয়ারের উপর বললে ইস্যুকৃত শেয়ার ইনটু টাকা, ইস্যুকৃত শেয়ার ইনটু টাকা। আর মূলধনের উপর বললে আমরা অঙ্ক দিয়ে বোঝাবো স্যার, ঠিক আছে, আমরা অঙ্ক দিয়ে বোঝাবো। আসেন তাহলে স্যার ইস্যুকৃত অ্যামাউন্টটা ডিরেক্টলি বলা নাই, ইস্যুকৃত অ্যামাউন্টটা ডিরেক্টলি বলা নাই। এবার বলেন আমাকে ইস্যুকৃত অ্যামাউন্টটা কত হবে, দ্রুত আমাকে আনসারটা বলে ফেলো। ইস্যুকৃত অ্যামাউন্টটা হবে কত, আবেদনকৃত অ্যামাউন্টটা হবে কত, সবাই একটু দ্রুত বলো। ইস্যুকৃত অ্যামাউন্টটা হবে কত, আবেদনকৃত অ্যামাউন্টটা হবে কত, দ্রুত বলবেন, না বললে আমি কিন্তু অঙ্ক আগাবো না, রাগ করবো আমি। দ্রুত কই ফেলাও, দ্রুত। স্যার কিদা লাগছে, বাসায় গিয়ে ভাত রান্না করতে হবে। বরদ গিয়ে ওই আমি বলে 14 মানে 9টার পরে যদি বেলাল বাইলে বললে আন্তন না আর সংসার পাই যাবো, আমি 9টার পরে যদি বোঝার কি 14। এরপর আমি আর বেলাল ভাই একই সাথে সঙ্গী হয়ে যাব। স্যার অ্যামাউন্টটা বলবেন সবাই, পুনাম দেব, ওকে
স্যার আমাকে একটু বলবেন ইস্যুকৃত অ্যামাউন্ট আমি ডিরেক্টলি দিই নাই, ইস্যুকৃত অ্যামাউন্টটা স্যার কত হবে, আবেদনকৃত অ্যামাউন্টটা হবে কত, একটু সবাই বলবেন। সবাই মনে ঝিমাই গেছেন, আমার মোবাইলটা গেছে স্যার। 5,000 তানভীর নাইমা 5,000। স্যার 5,000 কিভাবে হয়? সরি সরি 5,600। বয়স হয়ে গেছে তো স্যার, একটু কম দেখি, বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। 5,600। এবার আবেদন অ্যামাউন্টটা কত আসবে বলবেন। স্যার ইস্যুর অ্যামাউন্টটা যদি আবেদনের চাইতে বেশি হয় তখন কি হবে? ইস্যুর চাইতে স্যার আবেদন অ্যামাউন্টটা স্যার বেশি তো হবে। আপনার প্রশ্নটা হয়তো মানে ভুল করছেন। ইস্যুর চেয়ে আবেদনটা যদি কম হয়, সে জ্যোতিশীল হালিয়া বাসকিলা আয়ের ফিরাইম, ঠিক আছে, বাণীগ্রামের মেয়ে, সে জ্যোতিশীল। হ্যাঁ স্যার, আপনার প্রশ্নটা হওয়া উচিত ছিল ইস্যু থেকে আবেদনটা যদি কম হয় ওই সময় কি হবে, সেটা আরেকদিন বলবো স্যার ইনশাল্লাহ। এখন দেখেন 5,600-র উপরে কত পার্সেন্ট আসছে স্যার? 120% আসছে। তাহলে 6,720 আসছে কিনা? জি স্যার। আবেদন 7,000 কেরা বলছে? সামিহা। আর একবার ইয়া করে শান্ত দাস। 6,720। 6,720। এবার বলেন অতিরিক্ত আবেদন হবে কত বলেন স্যার, দ্রুত বলেন। অতিরিক্ত আবেদন হবে কত? অতিরিক্ত আবেদন হবে কত? দ্রুত বলবেন। অতিরিক্ত আবেদন হবে কত? দ্রুত যে বলবেন প্রথমে। আগামীকাল চকলেট আছে, বাট অবশ্যই অনলাইনে, অফলাইনে চকলেট না, অনলাইনে চকলেট। স্যার অতিরিক্ত আবেদন কত হবে একটু সবাই বলবেন। অতিরিক্ত আবেদন কত হবে দ্রুত যে বলতে পারবা তার জন্য চকলেট। ডেরি মিল্ক চক, নট সিল্ক, ডেরি মিল্ক চক। এই এসে গেছে আনসার। তাজমিন ফারজানা 1120। ঠিক আছে স্যার, 1120 আপনার জন্য চকলেট স্যার, আপনার জন্য চকলেট। এই চকলেট ডেরি মিল্ক চক, ব্যাঙ্গে ব্যাঙ্গে খান, ডেরি মিল্ক চক। ওকে স্যার, আসেন এবার স্যার আমরা জাবেদার মধ্যে। স্যার নিয়েছেন ফারজানা আপনার চকলেট? ঠিক আছে নিয়েছেন মনে হয়। এবার আমরা জাবেদায় চলে যাই স্যার। ওকে, 1 নাম্বার জাবেদা বলেন। ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ঠিক আছে, অনলাইনে না স্যার, ক্লাসে লাগবে। ঠিক আছে স্যার, আপনি টাকা নিয়ে আসিয়েন, আমি আপনাকে চকলেট দিব স্যার। ওকে স্যার, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। বারবারই বলি যার জাবেদা তার অ্যামাউন্ট, যার জাবেদা তার অ্যামাউন্ট। জাবেদা হচ্ছে স্যার কার? আবেদনের। অ্যামাউন্ট আসলে আসবে কার? আবেদন। এই দেখেন স্যার 6,720 ইন্টু 6,720 ইন্টু অঙ্কটা স্যার অবহারের না অধিহারের? দেখেন অধিহারের। অধিহার মানে স্যার কি? কম না বেশি? বেশি। বেশি মানে কি স্যার? যোগ। 100 টাকা যোগ 10%। 100 টাকার উপর 10% মানে কত টাকা? 10 টাকা। এর মানে আপনার এখন দাম হচ্ছে 110 টাকা। ঠিক আছে, তাহলে 110 দিয়ে গুণ করেন, 110 দিয়ে গুণ করেন। হয় কত দেখেন? 6,720 ইন্টু 110, 7,39,200। 7,39,200। স্যার কে কে বুঝি নাই? 1 নাম্বার জাবেদা কে কে বুঝি নাই? 1 নাম্বার জাবেদা কে কে বুঝি নাই বলবেন। ধন্যবাদ, ওয়াও থ্যাংক ইউ স্যার। 1 নাম্বার জাবেদা কে কে বুঝি নাই বলবেন। 1 নাম্বার জাবেদা বুঝে থাকলে এবার আসেন 2 নাম্বার জাবেদার মধ্যে। স্যার জাবেদাগুলা না বুঝলেও স্যার মুখস্থ করে ফেললে হয়, যদি আপনি আমার মতো গাধা হয়ে থাকেন। ঠিক আছে, তাহলে শেয়ার আবেদন ডেবিট, ব্যাংকের টাকাটা মূলধনে নিয়ে আসলাম, মূলধন হিসাব ক্রেডিট। অধিহারের অঙ্ক সেদিন অধিহার হিসাব ক্রেডিট। অতিরিক্ত আবেদন আছে বলে শালিকে বাপের বাড়িতে পাঠিয়ে দিলাম, ব্যাংক হিসাব ক্রেডিট। ঠিক আছে, ওকে। আবেদন বরাবর আবেদন অ্যামাউন্টটা বসায় দাও। আবেদন বরাবর আবেদন অ্যামাউন্টটা বসায় দাও 7,39,200। 7,39,200। স্যার 4 ভাইয়ের নাম কি দেখছেন? ও স্যার 4 ভাইয়ের নাম দেখেন, মূলধন অধিহার 4 ভাইয়ের নাম। বাপের নাম কি?
ইস্যু, তাহলে ইস্যু বসান 5,600 ইন্টু 5,600 ইন্টু, ঠিক আছে। ব্যাংকটা স্যার আনছেন কেন? ব্যাংকটা আনছেন কেন? ফেরত দেওয়ার জন্য। ফেরত দিবেন হচ্ছে অতিরিক্ত আবেদনটাই দেখেন, অতিরিক্ত আবেদন 1120 ইন্টু, ঠিক আছে। এবার টাকা দিয়ে লিখবো স্যার। স্যার আপনার গত অঙ্কের মধ্যে বলেছিলাম, গত দিনে বলেছিলাম, অবহার অধিহার যাই হোক না কেন মূলধনের সবসময় অরিজিনাল দাম, মূলধনের সবসময় অরিজিনাল দাম। অধিহারটা যত টাকা যোগ হয়েছে সেটা হচ্ছে অধিহার, যত টাকা যোগ হয়েছে সেটা হচ্ছে অধিহার, ঠিক আছে। আর ব্যাংকটা আনছি কেন? 1 নাম্বার জাবেদায় ব্যাংক যত টাকা, বারবার বলছে এই কথাটা, 1 নাম্বার জাবেদায় ব্যাংক যত টাকা, 2 নাম্বার জাবেদায় ব্যাংক তত টাকা। এখানে জি স্যার 2 ব্রাদার্স, বাকি 2 ব্রাদার্স হয় আছে না হয় প্রসেসিং এ আছে, যে কোনো একভাবে আছে। তাহলে 5,60,000 স্যার, 5,60,000, 5,60,000, এটা হবে 56,000, এটা 56,000, 1120 ইন্টু 110, এটা 1,23,200, 1,23,200। স্যার বুঝছেন কিনা বলবেন একটু? 1 এবং 2 নাম্বার জাবেদা বুঝছেন কিনা স্যার একটু বলবেন, আমাকে আর বলতে হবে কিনা একটু বলবেন। 1 এবং 2 যদি আপনারা এতক্ষণ আমার সাথে থেকে দেখেন অবশ্যই অবশ্যই হয়তোবা বুঝবেন স্যার। 1 এবং 2 হয়তোবা অবশ্যই অবশ্যই বুঝবেন, এরপরও না বুঝলে স্যার একটু বলবেন। এরপরও স্যার না বুঝলে একটু বলবেন। 2 নাম্বারটা একটু বুঝাই দেন প্লিজ। তানবির নাইম আজম, বুঝছি স্যার, 2 নাম্বারটা বুঝাইতাম, ঠিক আছে। একটু স্যার দেখেন, এই আবেদন এবং মূলধন হচ্ছে মুখস্থ, এই অধিহার এবং ব্যাংক হচ্ছে আপনার অঙ্কের মধ্যে অধিহার আছে বিদায় অধিহার আনছি, অতিরিক্ত আবেদন আছে বিদায় ব্যাংক আনছি। এখন এই আবেদনের টাকাটা এখানে হুবহু বসায় দিছি, তারপর হচ্ছে দেখেন 2 ভাইয়ের নাম, 2 ভাইয়ের নামের মধ্যে ইস্যুকৃতের অ্যামাউন্ট বসাইছি 5,600, দেখেন 5,600। এরপর বলেছিলাম স্যার কি, অবহার অধিহার আমরা যাই হোক না কেন মূলধনে সবসময় অরিজিনাল দাম, স্যার অরিজিনাল দাম কত ছিল? 100 টাকা, ঠিক আছে। এরপর যত টাকা যোগ হয়েছে সেটা হচ্ছে অধিহার, এই দেখেন অধিহারকে দিয়ে দিলাম। 1 নাম্বার জাবেদায় ব্যাংক যত টাকা দিয়ে গুণ হয় বলেছিলাম, 2 নাম্বার জাবেদায় ব্যাংক তত টাকা দিয়ে গুণ হয়ে ফেরত আসবে স্যার। আলহামদুলিল্লাহ স্যার, ঠিক আছে। এবার আছেন 3 নাম্বার জাবেদা। 3 নাম্বার জাবেদার মধ্যে স্যার কি আছে? এই আপনি একটা মেশিন কিনছেন, আপনি একটা কি কিনছেন? মেশিন। স্যার একটু মনোযোগ দিন, 1 মিনিট একটু সবাই বোর্ডের দিকে তাকাবেন, 1টা মিনিট সবাই বোর্ডের দিকে তাকাবেন। কত শেয়ার দিয়ে কিনছেন স্যার? 500 শেয়ার দিয়ে। একটা মেশিন কিনছেন কত শেয়ার দিয়ে? 500 শেয়ার দিয়ে। আপনার প্রতি শেয়ারের দাম ছিল কত টাকা? 100 টাকা। এর মানে আপনার মেশিনের মূল্য হওয়ার ছিল কত? 50,000। আবার দেখেন দাম, আপনার শেয়ার হচ্ছে 500 শেয়ার, দাম হচ্ছে 100 টাকা, মেশিনের দাম হওয়ার কথা ছিল কত? 50,000। কিন্তু আপনি কিনছেন কত টাকা দিয়ে? বড়লোকস কত টাকা দিয়ে কিনছেন? 60,000 টাকা দিয়ে স্যার। তাহলে দাম হওয়ার কথা ছিল 50,000, গরিবস কিনছেন কত দিয়ে? বড়লোকস 60,000 দিয়ে। তাহলে স্যার কম দিয়ে কিনছেন নাকি বেশি দিয়ে কিনছেন স্যার? বেশি দিয়ে কিনছেন। তাহলে বেশিটা মানে স্যার কি? অধিহার। দেখেন আমি জাবেদা স্যার যখন বুঝিয়েছিলাম সম্পত্তির মধ্যে অবহার আসতে পারে, অধিহার আসতে পারে। এখন অবহার অধিহার স্যার বুঝলাম কিভাবে? বেশি দামে কিনছি মানে অধিহারে কিনছি, কম দামে কিনছি মানে অবহারে কিনছি। সো আমি আমার অঙ্কের মধ্যে বেশি দামে কিনছি, দেখেন হওয়ার কথা ছিল 50,000, হইছে 60,000। তার মানে কি আপনার মেশিনের জাবেদার মধ্যে একটা অধিহার আনতে হবে। মেশিন হিসাব ডেবিট, সম্পদ আসছে বিদায় শেয়ারের মাধ্যমে কিনছি বিদায় মূলধন বাড়ছে, মূলধন হিসাব ক্রেডিট, আর অতিরিক্ত দামে কিনছি বিদায় এখানে একটা অধিহার আছে, অধিহার ক্রেডিট। স্যার বুঝেছেন কিনা বলবেন? আপনার সম্পত্তির জাবেদা বুঝেছেন কিনা বলবেন? সম্পত্তির জাবেদা বুঝছেন কিনা বলবেন? মেশিনের দাম হচ্ছে 60,000, কিন্তু অরিজিনাল দাম ছিল 50,000, অরিজিনাল দাম 50,000 আর অধিহার হচ্ছে 10,000।
মেশিনে লিখবেন আপনার প্রশ্নের মধ্যে যে দাম আছে সেই দাম দিয়ে, মেশিনে লিখবেন আপনার প্রশ্নের মধ্যে যে দাম আছে সেই দাম দিয়ে, মূলধনে লিখবেন তার অরিজিনাল দাম কত ছিল, তার অরিজিনাল দাম 500 ইন্টু 100 50,000, মূলধনে অরিজিনাল দাম 500 ইন্টু 100 50,000, যেটা বেশি সেটা হচ্ছে অধিহার। থ্যাংক ইউ স্যার, বুঝছি, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ স্যার। ওকে, 3 নাম্বার যাও, আবার বলি, মেশিন যত টাকা কিনছেন সেটা ডেবিট হচ্ছে, মেশিন যত টাকা কিনছেন সেটা ডেবিট হচ্ছে, মূলধনে আসবে হচ্ছে তার অরিজিনাল দাম যত টাকা হওয়ার কথা ছিল, গরিবসের দাম মানে যত টাকা হওয়ার কথা ছিল, আর যেটা আপনি বেশি দিয়ে ফেলছেন সেটাকে লিখবেন কি দিয়ে, অধিহার দিয়ে। স্যার বুঝিয়াছি? বুঝারে বুঝাই ডালজের দিন ওজান না বুঝাই দিই না, স্যার বুঝছেন কি না বলেন এবার, একটু আরবি ফরাই দিছে। স্যার সম্পত্তি জাবেদা বুঝছেন কিনা বলেন দ্রুত, এরপর আমি পরবর্তী জাবেদায় চলে যাব, না হলে তবুরুক পাবেন না। দ্রুত আসেন লাইনে, দ্রুত লাইনে আসেন। ইয়েস স্যার, দিগিরা, তানবীর, আজম, আজান, ওকে, ইয়েস স্যার, ইয়েস স্যার, বুঝছি স্যার, ঠিক আছে। আর কি জাবেদা স্যার আমার আছে বলেন তো? ও স্যার আর কি জাবেদা আছে? আছে স্যার, এখানে একটা প্রাথমিক খরচ লিখে দিয়েছেন, ঠিক আছে, আমি আগে জাবেদাটা লিখে ফেলি। খরচ ডেবিট, প্রাথমিক খরচ ডেবিট যাবে থেকে, আমার পকেট হতে নয়, ব্যাংক হতে, বেলাল স্যারের ব্যাংক অ্যাকাউন্ট হতে চলে যাবে, ঠিক আছে। তাহলে প্রাথমিক খরচ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এবার আসেন মজা। স্যার এতদিন পর্যন্ত আপনি ব্যয়ের অ্যামাউন্ট আনছেন শেয়ারের উপর, শেয়ার মানে বাপের নাম ইস্যুকৃত, কিন্তু এখন স্যার আপনি প্যাঁচ লাগাই দিচ্ছেন, আনছেন কার উপর, মূলধনের উপর। এর মানে কি স্যার, আবার বলি, ব্যয়ের অ্যামাউন্টটা দুই ভাবে আনা যায়, শেয়ার প্রতি অথবা মূলধন। যদি শেয়ার প্রতি বলে ইস্যুকৃত শেয়ার বাপের নাম দিয়ে গুণ করলাম, আর যদি স্যার মূলধনের উপর, এই দেখেন আপনার 2 নাম্বার জাবেদার মধ্যে মূলধন যত টাকা আছে, 2 নাম্বার জাবেদার মধ্যে মূলধন যত টাকা আছে তার উপর আপনি অ্যামাউন্টটা নিয়ে আসবেন 11,200। আবার বলি, মূলধন যদি আপনাকে বলে, মানে আপনার ব্যয়ের অ্যামাউন্টটা যদি মূলধনের উপর বলে, আপনার জাবেদার মধ্যে 2 নাম্বার জাবেদাতে যে মূলধনের অ্যামাউন্টটা আছে সেই মূলধনের অ্যামাউন্ট দিয়ে স্যার গুণ হয়ে যাবে, মানে অ্যামাউন্ট ইনটু 2%। যদি শেয়ার প্রতি বলতো ইস্যুকৃত শেয়ার ইনটু 2, আর যেহেতু এখন মূলধনের উপর 2% বলছে, আপনার জাবেদার মধ্যে মূলধন যেটা আছে সেটার উপর স্যার 2% দিলে আপনার মূল্যটা এসে যাবে। স্যার বুঝছি কিনা, আপনার 4 নাম্বার জাবেদার অ্যামাউন্টটা বুঝছি কিনা বলেন। এই 11,200 আসছে কিভাবে, 11,200 আসছে কিভাবে একটু বলবেন স্যার, 11,200 আসছে কিভাবে বুঝছেন কিনা বলবেন, বুঝছেন কিনা স্যার বলবেন। তোরা মনে বাথর মনে হয় তো, মানে স্লো আনসার কা দৌড়, আর এন্ড ফরাই তো দিয়ে রে, তোরা বাথে বলো। ওকে স্যার, এখন কথা হচ্ছে স্যার আপনি তো জাবেদা একটা বাড়াইছেন, এই জাবেদা আমার আর্থিক বিবরণী স্যার কোথায় কোথায় ইফেক্ট আসবে আগেই বলেছিলাম। সম্পদের মধ্যে 4টা এন্ট্রি আসে, কি কি, ব্যাংক, অবহার, ব্যয়। এখন যে সম্পত্তিটা কিনছেন সেটাকে এখানে মেশিন দিয়ে বসা দিবেন, সম্পত্তির মধ্যে মেশিন দিয়ে বসা দিবেন। যে সম্পত্তিটা কিনছেন 60,000 টাকা, সেই 60,000 টাকা মেশিন দিয়ে স্যার এখানে বসা দিবেন। যেটা মেশিন কিনছেন 60,000 দিয়ে মেশিন কিনছেন, সম্পত্তির মধ্যে স্থায়ী হিসাব হেডলাইন দিয়ে মেশিনটা বসাবেন। আর হেডলাইন দিতে ইচ্ছা যদি না হয় ডিরেক্টলি মেশিন দিয়ে বসাই দিবেন, নাই মামার চেয়ে কানা মামা ভালো, মামার যদি আপনার ইম্পর্টেন্ট হয়, ঠিক আছে। তাহলে মেশিন দিয়ে আপনি 60,000 বসাই দিলেন। ওকে, এখন স্যার আপনি যে একটা মেশিন কিনলেন, শেয়ারটা স্যার ইস্যু হয়েছে না, শেয়ারটা ইস্যু হয়েছে কিনা, তাহলে স্যার এটা আপনার ধরেন আগে আপনার ইস্যু ছিল 16,000, এটার সাথে 500টা যোগ করে আনতে হবে, দেখেন 500টা যোগ করে আনতে হবে, ওই সময় আপনার ইস্যুকৃত শেয়ার হবে 16,500। যেমন আমার এই অঙ্কের মধ্যে, এই অঙ্কের মধ্যে স্যার ইস্যু আছে কত, এই 5,600, এটার সাথে 500 এখন অ্যাড হবে, এর মানে কি আমার এখন ইস্যুকৃত শেয়ার হচ্ছে কত, 7,100। আগে ইস্যু ছিল 5,600, এখন দেখছেন ইকোনমিক্স, ইকোনমিক্স মানে ভুল ধরবেই, আমি তো ফাইন্যান্সার, টাকা আনবো আর দিব, আমি তার হিসাব ইয়া করবো না। ধন্যবাদ জয় গুরু, ঠিক আছে স্যার। আমি স্যার দেখলাম আসলে আমি
ভুল করি না, স্টুডেন্টদেরকে দেখলাম ওদের মনে কেন আছে কিনা, আমি আপনার কাছ থেকে আশা করি না আমার স্টুডেন্টরা বলতো। তাহলে স্যার 500 অ্যাড করলে 6100 স্যার, ঠিক আছে 6100। এই 6100টা স্যার এখন এইখানে আসবে, ইস্যুকৃত শেয়ারের মধ্যে আপনি এখন কত বসাবেন, 6100 বসাবেন, ঠিক আছে স্যার। দেখেন বিগ ফ্যান স্যার আরিফুল কাদের কাজ স্যার, বিগ ফ্যানটা কার, আমার নাকি বেলাল স্যারের নাকি জয় স্যারের? এখান থেকে এমনি দেখেন, আপনি যদি একটু ভালো করে জুম দিয়ে দেখেন আমার এখান থেকে কি অবস্থা আছে, ফ্যানের কি অবস্থা। বেলাল স্যার তো ফ্যান নিয়ে গেছে গা ঘরের মধ্যে, ঠিক আছে। ওকে স্যার, আর্থিক বিবরণীর আবার বলতেছি, সম্পদের মধ্যে আপনি মেশিন নাম দিয়ে জাবেদা থেকে অ্যামাউন্টটা বসা দিবেন, এবং যত শেয়ার দিয়ে আপনি মেশিনটা আনছেন সেটা ইস্যুর সাথে যোগ হয়ে আসবে, যোগ হয়ে আপনি অ্যামাউন্টটা এখানে বসাবেন, ঠিক আছে স্যার। এরপরে দেখেন এখন আপনি যে অধিহার, এখানে একটা অধিহার আছে, এখানে একটা অধিহার আছে, দেখেন অধিহার এখন দুইটা আছে। সো আপনি যদি অধিহার দায়ের মধ্যে বসান, দুইটা অ্যামাউন্ট আপনাকে যোগ করে দেন ৬৬,০০০ আপনাকে দায়ের মধ্যে বসাতে হবে, কারণ অধিহার এখন আছে দুইটা, একবার হচ্ছে আবেদনের অধিহার আর একটা হচ্ছে মেশিনের অধিহার, ঠিক আছে স্যার। তাহলে স্যার আমি যদি একটু আমি শেষ করবো স্যার, এর আগে একটু 2 মিনিট আরেকবার কথা নিয়ে বলি। যদি আমার আর্থিক বিবরণীটা স্যার আনতে হয়, দেখেন আগে স্বাভাবিকভাবে আছে, শুধু এক্সট্রা করে আমি একটা কি লিখবো, মেশিন লিখবো। মেশিন হচ্ছে কত, ৬০,০০০, ঠিক আছে লিখলাম। তারপর ইস্যুকৃতের মধ্যে, ইস্যুকৃতের মধ্যে আগে আমার ইস্যু ছিল ৫৬০০ শেয়ার, যেহেতু সম্পত্তি কিনছি 500 দিয়ে, এই দেখেন ৬১০০ শেয়ার হয়ে গেল। ৬১০০ শেয়ার ইন্টু কত টাকা, 100 টাকা, গুণ করে যা আসবে। এরপর আপনাকে দায়ের মধ্যে স্যার কি লিখতে হবে, অধিহার। এখন আপনার জাবেদার মধ্যে যতগুলা অধিহার থাকবে ততগুলা অধিহার লিখতে হবে, কিন্তু ততগুলা না লিখে একবার লিখবো, শুধু একবারে আমরা অ্যামাউন্টটা যোগ করে বসাবো। ৫৬,০০০ যোগ ১০,০০০, ৫৬,০০০ যোগ ১০,০০০, একসাথে এখানে ৬৬,০০০ বসা দিব। বুঝছেন কিনা বলেন স্যার এবার? সম্পত্তি দিয়ে অঙ্ক আসলে বুঝবেন কিনা, আর সম্পত্তি ছাড়া অঙ্ক আসলে তো আলহামদুলিল্লাহ বুঝবেনই স্যার। সম্পত্তি দিয়ে যদি অঙ্ক আসে কোনো প্রবলেম হবে কিনা, কোনো প্রবলেম হবে কিনা দ্রুত বলে ফেলেন। কোন সম্পত্তির জাবেদা আসলে কোনো প্রবলেম হবে কিনা? আমি আর 1 মিনিটের মতো আছি, আমি আর একবার ওভারভিউ দিব সম্পত্তির জাবেদাটা। এর আগে নিজেদের মতো করে আর কোনো প্রবলেম আছে কিনা বলবেন, নিজেদের মতো করে আর কোনো প্রবলেম আছে কিনা বলবেন। না স্যার বউ ইয়া না দিব, কল না দিব, বউ বড় কর দিয়ে যদি কল দিতে পারে, মানে বড় যদি খাইতে হয় এন্ডেলে কল দিব, বাবা এগুলো করছে এগুলো করছে এগুলো করছে, তাহলে আমি আশা করতেছি। হ্যাঁ স্যার বুঝছি। ও বাজিরে বউ দেখার বউ দিল কেন, বউ কিন্তু ঢুকিব আর বউ ফিনান্সের টিচার খুলির মিলত জয়েন করি হ্যাঁ আর ইয়া থাকবো লাইভ হয় না, যদি ভুল ক্রমে হতা উনি বলে শেষ। ওকে স্যার আমি আবার বলতেছি, আমি এরপর শেষ করে দিচ্ছি স্যার। আমি আবার বলতেছি, যদি আপনি সম্পত্তি আনেন সেই সম্পত্তিকে ডেবিটে লিখবেন, সম্পত্তি আনলে সেই সম্পত্তিকে ডেবিটে লিখবেন, আর এই সম্পত্তি আর্থিক বিবরণীর স্থায়ী সম্পদের মধ্যে আনবেন, আর্থিক বিবরণীর স্থায়ী সম্পদের মধ্যে আনবেন। তাহলে জাবেদাটার মধ্যে আরেকটা হচ্ছে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, এইটা আপনার ইস্যুকৃত শেয়ারের সাথে যোগ হবে, আর্থিক বিবরণীর ইস্যুকৃত শেয়ারের সাথে কি হবে, যোগ হবে। এরপর যদি আপনার অঙ্কটা অবহারের হলে অবহারটা সম্পদে আনবেন, আর অধিহার হলে অধিহারটা দায়ে আনবেন, ঠিক আছে স্যার। এটাই হচ্ছে আপনার সম্পত্তির জাবেদা, ঠিক আছে। আশা করব স্যার আপনারা সবাই চতুর্থ অধ্যায়টা ভালো মতো বোঝার চেষ্টা করেছেন। যদিও না বুঝে থাকেন ভিডিওটা বারবার আপ ডাউন করে স্যার বোঝার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে নতুন নিয়ে আসবো, লাইভ নিয়ে আসবো, এবং সেটার টপিক হবে ফিনান্স নিয়ে, ঠিক আছে। ওকে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।